জনতার ঢল যেন এক অবিরাম উত্তাল সাগরে রূপ নিয়েছিল, যার ঢেউয়ের শুরু ছিল ঠাকুরগাঁওয়ের রাজপথে, কিন্তু শেষ কোথায় তা নির্ণয় করা ছিল দুষ্কর। এই যে জনস্রোত, এটি কোনো সাধারণ মিছিল ছিল না, এটি ছিল জামায়াতে ইসলামীর এক বিশাল শক্তি প্রদর্শন, যা আছড়ে পড়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও ১ এর প্রাণকেন্দ্রে। দৃশ্যত এটি ছিল এক রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস, যা দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন করে ঢেউ তোলার ইঙ্গিত দিচ্ছিল। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, যিনি বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পদে আসীন। জামায়াতের এই ঠাকুরগাঁও ১ আসন থেকে তাকেই তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, যা রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ২৬শে সেপ্টেম্বর শুক্রবার পেয়ার পদ্ধতি সহ ৫ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও সদরে দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই বিশাল মিছিলটি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় রাজনীতিতে এক গভীর তাৎপর্য বহন করে। এটি কেবল একটি আঞ্চলিক সমাবেশ ছিল না, বরং জামায়াতের কেন্দ্রীয় পরিকল্পনার এক সুদূরপ্রসারী অংশ ছিল, যার লক্ষ্য ছিল তাদের হারানোর শক্তি পুনরুদ্ধার করা এবং নিজেদের অস্তিত্বের জানান দেওয়া। মাত্র একটি উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও ১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে এই আসনকে আওয়ামী লীগের পরে বিএনপির সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে অতীতে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা এই আসনের উপর বিএনপির একচ্ছত্র প্রভাবের ইঙ্গিত দেয়। তবে সবশেষে ২০১৮ সালের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে তার পরাজয় এই আসনে বিএনপির দীর্ঘদিনের আধিপত্যের প্রথম ফাটল ধরেছিল। সেই পরাজয়ের ক্ষত এখনো হয়তো পুরোপুরি শুকোয়নি, আর তার মধ্যেই জামায়াতের এমন বিশাল শোডাউন যেন সেই ক্ষততে নতুন করে লবণ ছিটিয়ে দিয়েছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৮০,০০০। ধারণা করা হচ্ছে জামায়াতের এই বিক্ষোভ মিছিলে অন্তত ২০,০০০ মানুষ অংশ নিয়েছিল। বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় এলাকায় জামায়াতের এমন বিশাল শোডাউন তার নিঃসন্দেহে বিএনপির জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল জনসমাগম দেখে নড়েচড়ে বসেছে বিএনপি। তাদের দীর্ঘদিনের নিশ্চিত বলে বিবেচিত এই আসনটি কিভাবে এমন নড়বড়ে হয়ে উঠল তা নিয়ে চিন্তিত বিএনপির হাইকমান্ড। দলের ভেতরেও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতি এতটাই গুরুতর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দ্রুত সব গ্রুপিং মিটমাট করার কঠোর তাগিদ দিয়েছেন, যা দলের অভ্যন্তরীণ দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে। এই ঘটনা প্রমাণ করে যে জামায়াতের উত্থানকে বিএনপি হয়তো যতটা হালকাভাবে নিচ্ছিল, বাস্তবতা তার চেয়েও অনেক জটিল ও চ্যালেঞ্জিং। ঠাকুরগাঁওয়ের এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন চিত্র নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের নবজাগরণের এক প্রচ্ছন্ন বার্তা বহন করে, যা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের জন্য এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে কেবল ঠাকুরগাঁও ১ নয়, জামায়াতে ইসলাম যে তাদের সুপ্ত শক্তিমত্তার নতুন করে জানান দিয়েছে তার প্রমাণ মিলেছে সারা দেশেই। কক্সবাজার ১ এর সেই ঐতিহাসিক মিছিলের কথা কি আপনাদের মনে আছে? সেই মিছিলের দৈর্ঘ্য এতটাই বিস্তৃত ছিল যে তার শুরু এবং শেষ কোনোটাই স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। এটি ছিল এক জনসমুদ্র, যা দেখে কেবল বিস্ময়ই জাগে। এই আসনটি গঠিত চকরিয়া এবং পেকিয়া উপজেলা নিয়ে, যেখানে বিএনপির সবচেয়ে আলোচিত ও ক্ষমতাধর নেতা সালাউদ্দিন আহমেদ তার রাজনৈতিক প্রভাব বিস্তার করে আছেন। জামাতের এই গণবিস্ফোরণ স্পষ্টতভাবেই প্রমাণ করে যে এবার তারা বিএনপির ডাক সাইটে নেতাদের আসনও ছেড়ে কথা বলবে না। তারা এবার এককভাবে নিজেদের শক্তি
প্রদর্শনে বদ্ধপরিকর। কক্সবাজার 1 আসনে জামায়াত তাদের প্রার্থী নিয়ে ঘোষণা করেছে। কক্সবাজার 1 আসনে জামায়াত তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে স্থানীয় বিপুল জনপ্রিয় নেতা আব্দুল্লাহ ফারুককে, যিনি এক সময় কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে শহর জামায়াতের আমির। ফারুক যেন ভোটের মাঠে সালাউদ্দিন আহমেদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছেন, যা এটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। বোঝাই যাচ্ছে লড়াইটা হবে শিয়ানে শিয়ানে, যেখানে কোনো পক্ষই এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। অবশ্য এই রাজনৈতিক মাঠে জামায়াত কোনো নতুন খেলোয়াড় নয়। এর আগে 1991 সালে জাতীয় নির্বাচনে কোনো জোট ছাড়াই এখানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকেই শোচনীয়ভাবে পরাজিত করে সংসদ সদস্য হয়েছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এনামুল হক মঞ্জু। চকরিয়া পেকুয়া এলাকাটি দীর্ঘদিন ধরে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে তাদের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। পরবর্তীতে বিএনপির সালাউদ্দিন আহমেদ জামায়াতের সঙ্গে এক ধরনের সমঝোতা বা জোটবদ্ধ হয়েই দুবার এমপি হয়েছিলেন, যা জামায়াতের প্রভাবকে আরও স্পষ্ট করে তোলে। এখানে সেই জামায়াতই যখন নিজস্ব পরিচয়ে নিজেদের শক্তি জানান দিচ্ছে, তখন তা বিএনপির জন্য নিঃসন্দেহে এক মহা চ্যালেঞ্জ। জামায়াত শুধু ঠাকুরগাঁও বা কক্সবাজারে আঘাত হানছে না, তারা বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী হারুনুর রশিদের আসনেও নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। সেখানে শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল একের পর এক চমক দেখাচ্ছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। গত 26শে সেপ্টেম্বরে বিক্ষোভ মিছিলে হারুনুর রশিদের জেলা সদরেও এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছিল, যা প্রমাণ করে জামায়াতের জনসমর্থন কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। এছাড়াও কুমিল্লার 14 গ্রামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মাহমুদ তাহের এবং লক্ষ্মীপুরের ডক্টর রেজাউল করিমও বিএনপির জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছেন। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততা বিএনপির ঐতিহ্যবাহী ভোট ব্যাংকে ফাটল ধরাচ্ছে বলে মনে করা হচ্ছে। বলতে গেলে 26শে সেপ্টেম্বর সারা দেশে উপজেলাগুলোতে জামায়াতের মিছিল দেখে একরকম ভরগে গেছে বিএনপির হাইকমান্ড। তাদের এতদিনকার আত্মতৃপ্তি যেন ভেঙে চুরমার হয়ে গেছে। যে জামায়াতকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দেহ পোষণ করা হতো, সেই জামায়াতের এমন গণজোয়ার দেখে বিএনপির বুদ্ধিজীবীরাও এখন নড়েচড়ে বসেছেন। তারা নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করতে বাধ্য হচ্ছেন, কারণ মাঠ বাস্তবতা তাদের পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করছে। এই বিষয়টি নিয়ে লেখক আহমেদ জুবাইর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, জামায়াতের উপজেলা মিছিলগুলোতে মানুষের যে গণজোয়ার দেখা গেছে, তা হাজার হাজার মানুষ মিছিলে ছুটে আসছেন। এই মানুষেরা জামায়াতকে ভরসা করেন। জামায়াতের প্রতি মানুষের এই বাঁধ ভাঙার সমর্থন এক বছরে তৈরি হয়নি। তিনি এর গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন যে দীর্ঘদিন ধরে জামায়াত ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে ময়দান প্রস্তুত করছিল। এটি কোনো রাতারাতি তৈরি হওয়া সমর্থন নয়, বরং এটি দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ এবং জনসেবার ফসল। জোবাইর আরও যোগ করেছেন, পাশাপাশি ময়দানে রক্ত, ঘাম ও অশ্রুমোচন তো আছেই, যা তাদের কর্মীদের অদম্য আত্মত্যাগের ইঙ্গিত বহন করে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জোবাইর একটি ছোট উদাহরণ দেন, যা জামায়াতের ওয়েলফেয়ার পলিটিক্সের কার্যকারিতা প্রমাণ করে। তিনি বলেন, শেষবার বাড়িতে যাওয়ার পর নদীর পাড়ে গিয়েছিলাম। আমার স্বভাব হচ্ছে যে কারো সাথে রাজনৈতিক আলাপ শুরু করা। মাছ ধরা কয়েকজন জেলের সাথে কথা বলছিলাম নির্বাচন নিয়ে। ওরা জানালো জামায়াতে স্থানীয় কোনো নেতা নাকি তাদের জাল কিনতে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। এই সামান্য সহযোগিতা জেলেদের মন জয় করে নিয়েছে। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন, তাই ওরা এবার জামায়াতের জন্য কাজ করবে। এই ঘটনাটি একটি বৃহত্তর চিত্রের অংশ। জোবাইরের মতো এই যে জেলে, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষের জন্য জামায়াতের সহযোগিতা বা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা ভালো ফল দিচ্ছে। এই ধরনের তৃণমূল পর্যায়ে জনকল্যাণমূলক কাজই জামায়াতকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে এক গভীর আস্থা সম্পর্ক তৈরি করছে। এই প্রবণতা দেখে জোবাইরের অনুমান, আন্দাজ করছি আগামী নির্বাচনে জামায়াত প্রত্যাশার চেয়ে ভালো করবে। আর সেই নির্বাচনে বিএনপিকে টেক্কা দিয়ে দিলেও অবাক হবার কিছু থাকবে না। এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের সম্ভাব্য উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে। মোহাম্মদ সুমন, গ্রামগঞ্জ।
গ্রামগঞ্জের এই রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আরো গভীর পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি লিখেছেন, মানেন বা না মানেন এটা যার যার বিষয়, তবে অভ্যুত্থানের পর জামায়াতের সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে জামায়াতের নেতারা গ্রামগঞ্জের সব শ্রেণী পেশার মানুষের কাছে নিজেদের মেলে ধরতে পেরেছেন, ধারণ করতে পেরেছেন সর্বসাধারণকে। এই পর্যবেক্ষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি জামায়াতের নতুন কৌশল এবং জনসম্পৃক্ততার গভীরতা প্রকাশ করে। সুমন তার লেখার মাধ্যমে প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতের একটি স্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, অন্য এলাকার খবর জানি না, আমার এলাকায় একজন বিএনপির নেতার কথা বলি, যিনি এলাকার মানুষের কাছে বিএনপির জন্য ভোট চাইতে যান। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি বিএনপির ভোট কমবে, বাড়বে না। এই মন্তব্যটি বিএনপির তৃণমূল পর্যায়ের সঙ্গে তার নেতাদের বিচ্ছিন্নতার প্রতি ইঙ্গিত করছে। সুমন তার বক্তব্যের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, জামায়াতের বিক্ষোভ এক প্রবীণ নাগরিকের অংশগ্রহণ, যিনি ঠিকমতো দাঁড়াতেও সক্ষম নন। এই ভিডিওটি কেবল একটি চিত্র নয়, এটি জামায়াতের প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠীর গভীর আস্থার এক প্রতীকের প্রকাশ। একজন প্রবীণ ব্যক্তি যিনি শারীরিকভাবে হয়তো দুর্বল, তিনিও যখন জামায়াতের মিছিলে অংশ নেন, তখন তা প্রমাণ করে যে জামায়াত কেবল তরুণদের মধ্যে নয়, সমাজের সকল স্তরে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। আসলে এটি শুধু এখনকার মতামত বা পর্যবেক্ষণ নয়, এর আগে প্রথম আলোর জরিপও গ্রামগঞ্জের বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট করে তুলেছিল। সেই জরিপেও জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চিত্র প্রতিফলিত হয়েছিল। সবশেষে ব্র্যাক এবং ব্রিটিশ সংস্থার পরিচিত জরিপও গ্রাম পর্যায়ের জামাতে ইসলামকে ফার্স্ট বা প্রথম স্থান দিয়েছিলেন, যা তাদের জনভিত্তির বাস্তব চিত্র তুলে ধরে। এই জরিপগুলো কোনো এক ব্যক্তি বা দলের মতামত নয়, বরং এটি বিজ্ঞানসম্মত উপায়ে সংগৃহীত তথ্য উপাত্ত, যা জামায়াতের জনসমর্থনের একটি সুস্পষ্ট ইঙ্গিত দেয়। সব মিলিয়ে এই সকল ঘটনা প্রবাহ এবং জরিপের ফলাফল এই দিকে ইঙ্গিত করে, জামায়াত যদি তাদের গতিপথ রেখে ঠিকঠাক কাজটা চালিয়ে যেতে পারে, তাহলে এবারের নির্বাচনে ক্ষমতার মসনদে বসাটা তাদের জন্য আহামরি কোনো ব্যাপার হবে না। এটি আর কোনো কল্পকথা বা আকাশকুসুম ভাবনা নয়, বরং এটি বাস্তবসম্মত রাজনৈতিক সম্ভাবনা। তবে এর জন্য দরকার সঠিক পথে সঠিক পরিকল্পনা এবং কৌশলের বাস্তবায়ন। জামায়াতের এই পুনরুত্থান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলছে, যা ঐতিহাসিক দলগুলোর জন্য এক গভীর চ্যালেঞ্জ তৈরি করছে। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াতের এই উত্থান দেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবে? জানাবেন কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।